হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। গতকাল রাতে তোমাদের কিছু পোস্ট দিয়েছিলাম, রাতে ঠিক না আজকে। ওগুলো কি চেক করেছো সবাই? জি স্যার, প্রজেক্টের কস্ট কিছু দিয়েছেন। আচ্ছা, আমি এটা আবার শো করি কারণ তোমরা অনেকে দেখো অনেকে দেখো না, যে কারণে পরে আবার ঝামেলা হয়ে যাবে আমরা চেক না করলে। যাতে তোমাদের কোনো কোশ্চেন না থাকে, এই জন্য আমি সবকিছু এখানে দিয়ে দিয়েছি। তো আমি কি কি দিয়েছি এটা আমি প্রথম থেকে স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? জি স্যার, হয়েছে। আচ্ছা, ল্যাব রিপোর্ট সাবমিশনের ডেডলাইন হলো 7 তারিখ, মানে স্যাটারডে, এই যে আপকামিং স্যাটারডে। এর ভিতরে তোমাদের ল্যাব রিপোর্ট যার যতটুকু বাকি আছে সব ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে 7 তারিখের ভিতরে। 7 তারিখের পরে ল্যাব রিপোর্ট সাবমিট করলে কি হবে? If anyone misses any deadline, then I will obviously deduct your marks at a cumulative rate. So এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা আমি করবই, আপনি যদি মিডে 100 পেয়ে থাকেন তারপর আমি করব। সো কে কখন দিবেন, আর কোনো মেইল আমাকে সিমুলেশন ছাড়া করা যাবে না। সিমুলেশন ছাড়া যদি কেউ কোনো রিপোর্ট দিয়েও থাকেন সেটা আবার সাবমিট করেন। উইদাউট সিমুলেশন ওই রিপোর্ট আপনি শূন্য পাবেন। সিমুলেশন ফাইল ছাড়া কোনো রিপোর্ট আমি নিব না। আচ্ছা, এবার আসেন প্রেজেন্টেশন প্রজেক্ট রিপোর্ট সাবমিশনের ডেডলাইন কবে? প্রজেক্ট রিপোর্ট সাবমিশনের ডেডলাইন হলো 14 তারিখ, উইদিন 12, এটা এম হবে, মানে রাত 12টা হলেই হবে। রাত 12টার ভিতরে, এখানে পিএম লিখে ফেলছি, রাত 12টার ভিতরে সাবমিট করতে হবে, ঠিক আছে? এখন এটা আপনারা যখন সাবমিট করবেন, এখানে একটা কোশ্চেন থাকে যে প্রজেক্টের ব্যাপারে আপনারা কিভাবে সাবমিট করবেন, সেটা আমি নিচে দিয়ে দিয়েছি, দেখবেন। আসেন প্রজেক্ট গাইডলাইন। প্রজেক্ট, এই যে রিপোর্ট দিতে হবে, প্রজেক্ট রিপোর্ট, প্রেজেন্টেশন ফাইল, সিমুলেশন ফাইল, তিনটে জিনিস দিতে হবে, এখানে লিখে দিয়েছি। প্রজেক্টের গাইডলাইন আমরা কি দিয়েছি দেখেন, যে আপনাকে কি কি করতে হবে। প্রজেক্টে অ্যাবস্ট্রাক্ট ওইগুলো আমাদের স্যাম্পল অনুযায়ী লিখতে হবে। আমি স্যাম্পলটা আগেই দিয়েছি আপনাদেরকে, চেক করবেন। উপরে পোস্টে আসছে, কেউ আমাকে জিজ্ঞেস করবে না স্যার এটা পাবো কোথায়, এই ফাইলে আছে, আমি আগে দিয়ে দিয়েছি, ওখানে দেখবেন লাস্ট ক্লাসে দিয়েছি। সো ফরম্যাট অনুযায়ী আপনি বাকি যে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি এগুলো লিখবেন। এরপর আপনাকে এক্সট্রা যে জিনিসগুলো লিখতে হবে সেটা হলো বেস্ট অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস, কস্ট অ্যানালাইসিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি। তো এখানে চেষ্টা করেছি যে স্যাম্পল কপি দেওয়ার, স্যাম্পল কপি অফ শর্ট অ্যানালাইসিস। তবে এখানে কিছু কথা লেখা আছে, এগুলো পড়তে হবে। রিমেম্বার, ডু নট কপি ফ্রম দিস ফাইল, ইউ উইল সি অ্যান্ড রাইট ডাউন অন ইউর ওন প্রজেক্ট। এখন কথা হলো, আপনাকে এই যে শর্ট অ্যানালাইসিস বলেন আর বেস্ট অ্যানালাইসিস বলেন, এটা লিখতে হবে আপনার প্রজেক্টের উপর। এমন না হোয়াট ইজ এ স্ট্রেংথ, নো, হোয়াট ইজ এ স্ট্রেংথ অফ ইউর প্রজেক্ট, ঠিক আছে? মানে এটা লিখতে হবে, এখানে শুধু থিওরি লিখবেন না। যারা, আর একটা কথা বলি, আমি সবসময় এই জিনিসগুলো আপনাদেরকে কেয়ারফুল করার চেষ্টা করি। আপনি যদি মনে করেন যে আমার চেক করার টাইম নেই, তাহলে আপনি ভুল করবেন। আমি প্রত্যেকটা জিনিস চেক করবো, দ্যাটস ওয়াই প্রত্যেকটা লাইন চেক করবো। আপনি যদি ভালো মার্কস পেতে চান তাহলে নিজে এবং নিজের কাজের উপরে এই কথাগুলো লিখবেন। বেস্ট অ্যানালাইসিস নিজের কাজের উপরে লিখবেন। স্যাম্পল কপি অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন করে দেয়া আছে। যদি ক্যালকুলেশন বুঝে না থাকেন, এখানে দেখেন সামেশন অফ এক্স কি জিনিস, মিউ কি জিনিস, ভেরিয়েন্স কি জিনিস, ইকুয়েশনে কিভাবে বসাবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করবেন, সব দেখানো আছে।
এন এর ভ্যালু কত লিখবেন তাও আমি বলে দিয়েছি যে এই ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন কনসিডার অলওয়েজ n equal to 2, ঠিক আছে। এরপরে এই সামারিটাও এখানে লেখা আছে। তো যাই হোক, এভরিথিং গিভেন। সো স্যাম্পল কপি অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গেল, এরপরে হলো স্যাম্পল কপি অফ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটিস। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটিস কিভাবে লিখবেন, কার কি রেসপন্সিবিলিটি ছিল সেই জিনিসটা কিভাবে লিখবেন এভাবে দেখানো আছে যে কার কি অ্যাসাইনড রেসপন্সিবিলিটি ছিল এবং কে কতটুকু কমপ্লিট করেছে। এই গ্রুপ মেম্বারের নেম লিখে তারপরে লিখতে হবে। এটা যদি লিখেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন। আচ্ছা, এরপরে আমরা যাই। আজকে ওইএল তে আমরা বলেছি যে ওইএল সাবমিশন করতে হবে। ওইএল এর আপনারা আমাকে যে মেইল করবেন, এটা যেহেতু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য ওইএল, ফাইল নেম কি হবে এখানে ড্রাইভ ল্যাব সেকশন জি ওইএল ইওর নেম এন্ড ইওর আইডি। সাবমিট করতে হবে কোথায়? একই জায়গায়, সেম প্লেস। জিপ ফাইলের ভিতরে কি কি জিনিস থাকবে? অবশ্যই জিপ ফাইল করতে হবে। জিপ ফাইলের মধ্যে কি কি জিনিস থাকবে? ফোল্ডারের মধ্যে থাকবে রিপোর্ট, যেটা পিডিএফ করে জমা দিবেন। ওয়ার্ড ফাইল দিলেও হবে। সিমুলেশন ফাইল এবং আউটপুট ইমেজেস। এটা আপনাকে সাবমিট করতে হবে দুইটার ভিতরে। আচ্ছা, আমাদের কাজ হলো 1 ঘন্টারও না। সব থেকে বড় কথা হলো কাজ 1 ঘন্টারও না। আচ্ছা, এখানে আমাদের একটা দেখতেছি যে এটা সে এখানে আমরা একটা জিনিস সাবমিট করিনি, সেটা হলো প্রজেক্ট গাইডলাইন বলেছি, কিন্তু প্রজেক্টটা যে সাবমিট করবেন তার কোনো ফরম্যাট দেইনি। কিভাবে মেইল করবেন, রাইট? আপনি যেটা মেইল করতে পারেন যে ওয়েতে, আচ্ছা এখন একটু দেখেন, এটার সাথে আমি এই দিয়ে দেই, এটার সাথে আমি ফরম্যাটটা দিয়ে দিয়েছি। ভালো করে চেক করবেন, উপরে সি মোরে ক্লিক করে দেন চেক করবেন। এটার সাথেই এটা দিয়ে দিচ্ছি। এখানে লিখবেন আপনি প্রজেক্ট ফাইল লেখা লাগবে না, শুধু প্রজেক্ট লিখেন, প্রজেক্ট। আর এখানে লিখবেন এনি গ্রুপ মেম্বার, যে কোনো একজন গ্রুপ মেম্বারের নেম of your any group member. স্যার ওবি এটা কি ইন্ডিভিজুয়াল স্যার? নো, গ্রুপ ওয়াইজ না স্যার এটা? হ্যাঁ, এটা অবশ্যই গ্রুপ ওয়াইজ। এই জন্যই কিন্তু আপনি যখন ফাইল সাবমিট করবেন, এখানে ফাইলের নেমে তো সবার নাম লেখার দরকার নেই। কথাটা বোঝা গেছে? আপনি যখন মেইলটা করবেন তখন আপনি আমাকে যে ফাইল হিসেবে মেইল করবেন। আপনি যখন আমাকে প্রজেক্টে মেইল করবেন, হয়তোবা যদি সব প্রজেক্টের ফাইল একটা জিপ ফাইলের মধ্যে রাখেন, তাহলে কি করবেন, আপনি অবশ্যই আমাকে লিংক দিবেন। যেহেতু আমি এখানে ফাইল সাইজের কথাও বলে দিয়েছি, সরি এখানে আপনাদেরকে বলিনি, সাধারণত যাদের প্রেজেন্টেশন বলেছি, প্রেজেন্টেশন ফাইল সাইজ মানে 100 মেগাবাইটের ভিতরে হতে হবে। যদি কম্প্রেস করা লাগে কম্প্রেস করে নেবেন। তো আপনাদের এখানে 3টা জিনিস সাবমিট করতে হবে। সো এখানে দেখেন, তো ফাইল নেম এখানে যে কোনো একজন মেম্বারের নাম লিখবেন, নেম অফ ইওর এনি গ্রুপ মেম্বার। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে সবার নাম লিখবো না কেন? এখানে একজন লিখলেই হবে। কোনো প্রবলেম হয় আমি ওর সাথে কমিউনিকেট করব। যদিও ভিতরে রিপোর্টের মধ্যে সবারই তো নেম আইডি লেখা থাকবে। সো এখানে আপনি একটা জিপ ফাইল করবেন, জিপ ফাইলের ভিতরে
আপনার একটা লিংক থাকতে পারে, কারণ যেহেতু এতগুলো ফাইল সাবমিট করবেন সেটাখানে তো আর আপনি লিংক ছাড়া দিতে পারবেন না। কিন্তু লিংক দেওয়ার পরে আপনি এই জিপটা আমি কেটে দিই, আপনি জিপ করেন বা অন্য কিছু করেন, আপনি আপনার হলো রিপোর্ট, এটা পিডিএফ অর ওয়ার্ড যেটা হতে পারে, তবে এটা পিডিএফ করে দিবেন। এবং এই পিডিএফ এর ভিতরে উপরে দেখবেন দুইটা বক্স আছে, দেখেছেন উপরে দুইটা রুব্রিক্স আছে, এই রুব্রিক সবকিছু থাকবে। এই রুব্রিক্স যাতে রুব্রিক্স ছাড়া সাবমিট করবেন না, কথাটা বোঝা গেছে? উপরে সকল ফরম্যাট থাকবে। রিপোর্ট মানে হলো গতকালকে মানে গত ক্লাসে আমরা যে আপনাদেরকে দুইটা ফাইল দিয়েছি স্যাম্পল রিপোর্ট, ওই কপিটা আপনি যত লেখা লিখবেন ওই কপির উপরে লিখবেন। তাহলে ওই কপির উপরে দেখবেন দুইটা টেবিল আছে, মানে হলো রুব্রিক্স, ওখানে আমি আপনাকে মার্কিং করব। কেউ আমাকে অন্যভাবে শুধু ওইটা ছাড়া সাবমিট করলে ওটা আমি অ্যাকসেপ্ট করব না। যদি না বুঝেন একটু পরে আমি আবার বলতেছি, তাহলে ওটাকে পিডিএফ করবেন, লেখার পরে তাহলে রিপোর্টটা পিডিএফ করে সাবমিট করতে হবে। এরপরে হলো সিমুলেশন ফাইল, এই সিমুলেশন ফাইলটা মিন করে আপনার ডেমনস্ট্রেশন, সো সিমুলেশন ফাইল দিতে হবে। আর হলো প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ফাইল, ঠিক আছে? এখন এই প্রেজেন্টেশন ফাইলটা আমি প্রেফার করি MP4 ফাইল দিবেন। যদি আপনারা পিপিটিও দেন ইটস ওকে, পিপিটি অর MP4। MP4 ওকে। And dear student, can you hear me, sir? Yes, sir. আচ্ছা, এখানে দেখেন, তো এখানে আপনারা কি করতে পারবেন, এখানে প্রেজেন্টেশন ফাইলটা পিপিটি ফাইলও সাবমিট করতে পারেন অথবা MP4 ফাইল, ঠিক আছে? সো আমি প্রেফার করি MP4 করে পাঠালে আমার জন্য সুবিধা। সো আবার বলি, আমাদের রিপোর্টে আমি যে টোটাল প্রজেক্ট ইসে আপনাকে সাবমিট করতে হবে, রিপোর্ট সাবমিট করতে হবে যেখানে 20 মার্কস, সিমুলেশন ফাইলে 5 মার্কস, প্রেজেন্টেশনে 5 মার্কস টোটাল। এবং এই প্রেজেন্টেশনটা দিতে হবে কিসের উপরে? আপনার এই প্রজেক্টটা যার উপরে করেছেন, আপনি সিমুলেশনটা যার উপরে তার উপরে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার এটা সাবমিশন কি আজকে স্যার? কোনটা? এই যে প্রজেক্ট রিপোর্ট? স্যার নো, এগুলো কোনো কিছুই আজকে না। হ্যাঁ বলেন। স্যার প্রজেক্ট রিপোর্টের যে স্যার ডেটটা তো ভুল স্যার, সাবমিশনটা স্যার, সাবমিশন ডেডলাইন স্যার। এইটা স্যার একদম লাস্টে রাখা যায় না স্যার? বুঝি নাই। স্যার মানে স্যার প্রজেক্টের এই যে ওবি রিপোর্ট বা এগুলা যেগুলো স্যার আছে স্যার, এগুলো সব স্যার যদি সেকেন্ড উইকে হইতো স্যার আমাদের জন্য একটু ভালো হইতো স্যার। আমাদের যে টাইম দেয়া আছে আমি বুঝে শুনে দিয়েছি, এই টাইমের বাইরে আমরা যেতে পারবো না, কারণ আমাদের যেদিনকে শেষ হচ্ছে, তোমরা এখনো সময় আছে, 14 তারিখ, আজকে 5 তারিখ, ঠিক আছে? কাজ করতে হবে। আমি সেকেন্ড উইকে কিছু রাখবো না। স্যার এই তারিখে না। পড়ে গেছে তো স্যার, এর জন্য No. বেশি প্রেসার। নো, এই কথাটা আমি বিশ্বাস করি না, কারণ মোস্ট অফ দা স্যাররা সেকেন্ড উইকে পরীক্ষা নিচ্ছে, আমি ফার্স্ট উইকে নেই, এটা আমার রুলস। আমি ফার্স্ট উইকে নেই কারণ স্যার হলো আমাদের আমি সব সেকেন্ড উইকে, ফার্স্ট উইক। আমি মানে সেকেন্ড উইকে কোনো প্রেসার দেই না, কারণ সেকেন্ড উইকে আমি চাই স্টুডেন্ট রিল্যাক্স থাকবে, সে তার আদার সাবজেক্ট নিয়ে চিন্তা করবে। দ্যাটস ওয়াই আমি সেকেন্ড উইকে কোনো প্রেসার দেই না। ইভেন তোমাদের ভাইভাও কিন্তু হবে, তোমাদের ভাইভা হবে কবে একটু বলে দিই, তারপরে 12 তারিখে ভাইভা তোমাদের,
ঠিক আছে, 12 তারিখে ভাইবা, এরপরে আমি আরো 2 দিন টাইম দিয়েছি, যাতে পরপর 13 তারিখ দিলে তুমি হয়তো গুছিয়ে উঠতে পারবে না, দ্যাটস ওয়াই আরো 2 দিন টাইম দিয়েছি। 14 তারিখে 14 তারিখে তোমার রিপোর্ট সাবমিশন করতে হবে। এখন কথা হলো কি, আমি তোমাদেরকে একটু বলি, হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে। তোমরা হলো, এটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট, মানে অ্যাটিটিউড হলো এরকম যে ট্রেন ছেড়ে যাবে আর তোমরা দৌড়ে ট্রেনে উঠবে, এটা তোমাদের সকলের স্বভাব। এক্সেপশনাল 2-1 আছে, এছাড়া সবার স্বভাব হলো যে তোমরা লঞ্চে জার্নি করতেছো, লঞ্চে যখন বাঁশিতে ফু দিবে তারপরে লাফ দিয়ে লঞ্চে উঠবা। এ কথার মানে হলো যে কোনো কাজ তুমি এর আগের দিন করবা, তুমি অনেক ব্যস্ত। তোমার ক্লাসে আমিও ছিলাম, তোমার মতো 5টা-6টা কোর্স আমিও নিয়েছি। তোমরা প্রত্যেকটা জিনিস ডেডলাইনের আগের দিন করো। তখন তো মনে করো তোমার সফটওয়্যার কাজ করে না, পিসি কাজ করে না, বন্ধু তোমাকে ফাইল জমা দিতে পারে না, বন্ধুর ওদিকে আরেকজন মারা গেছে, বন্ধুর ওইজন অ্যাক্সিডেন্ট করছে, বন্ধুর নিজে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু একদিন আগে কেন? কিন্তু সুপারম্যান না। আমি এই জিনিস তোমাদেরকে আগে থেকে, প্রজেক্টের কথা আগে থেকেই বলতেছি, তুমি 10 দিন আগে কমপ্লিট করতা। 10 দিন আগে যদি কমপ্লিট করতা, তুমি বলতা যে স্যার আমি কালকে জমা দিব, আমার তো 14 তারিখ জমা দেবো, আমি কালকে জমা দিব। কিন্তু সেইটাও সময় তোমার হয়নি। তোমাদের সময় হয়, মনে করো কথার কথা, আমি যদি তোমাদের এটা বলি যে আগামী মাসে 14 তারিখে দাও, কিছু স্টুডেন্ট আছে যে স্যার এই 14 তারিখ না, আপনি 20 তারিখ দেন। আমি যদি বলি 2022 সালের 20 তারিখ নিব, স্যার ও বলবো যে স্যার 23 সালে নেব। এটা বলে না, আপনি বলতে পারেন স্যার আমি বলবো না, কিন্তু এমন কোন স্টুডেন্ট নাই যে এই 2-4 জন স্টুডেন্ট ছাড়া প্রত্যেকের অ্যাটিটিউড এরকম না যে স্যার মানে ডেটটা চেঞ্জ করে যদি পারে 2050 সালে নিতে পারলে আরো ভালো হবে। আমি সব জানি যে তোমাদের স্যাররা কি পরিমাণ প্রেসার দেয়, কি পরিমাণ কোর্স থাকে, কিন্তু এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। কুইজ যেই দিন তার আগের দিন পড়াশোনা, যে কোনো ফাইল সাবমিশন যেদিন ওর আগের দিন পড়াশোনা, এর আগে তোমাদের সময় হয় না। এই অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, এই অ্যাটিটিউড চেঞ্জ করে দেন সাবজেক্ট কমপ্লিট করতে হবে। এখন থেকে 14 তারিখ একটা রিপোর্ট, আমি তো অলরেডি তোমাদের একটা সিমুলেশন করতে কয়শো ঘন্টা লাগে, একটা সিমুলেশন রেডি করতে কত ঘন্টা লাগে, তার উপরে একটা রিপোর্ট তৈরি করতে, মানে যেখানে আমি বলে দিয়েছি কি কি কন্টেন্ট থাকবে, স্যাম্পল রিপোর্ট আছে, কত ঘন্টা লাগে। এই যে আমি তোমাদেরকে প্রজেক্ট ফাইল করেছি আর প্রেজেন্টেশন, মানুষও তো 4-5 জন 6 জন পর্যন্ত আমি দিয়েছি, 6 জন থাকতে পারবে একটা গ্রুপে। এক একটা মানুষের কি পরিমাণ লোড পড়ে। এখন ঘটনা হলো, মনে করো কথা হলো, মনে করো তুমি শাকিব খান না, তুমি অপু বিশ্বাস না, তুমি পূর্ণিমা না, কিন্তু তুমি তারপরেও জোর করে তুমি অভিনয় করতে আসছো, তো তোমার তো টাইম লাগবেই। তুমি যদি শাকিব খান হও, তোমাকে একটা রোল দিলে 10 মিনিট পরে তুমি অভিনয় করে শো করতে পারবা। তোমার এই মুখস্থ করা লাগবে না ডায়লগ, আর তোমার অভিনয় ভিতর থেকে আনতে 10 দিন ওয়েটও করা লাগবে। তুমি যদি হঠাৎ করেই এফডিসি তে ঢুকোস আমি অভিনেতা হইতে চাই, তাহলে তোমার টাইম বেশি লাগবে। এই কথার অর্থ হলো এটা যে তুমি যদি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার টাইম লাগবে না, আর তুমি যদি আরেকজন একটা কিভাবে কপি করবা এই ধান্দায় থাকো তাহলে তোমার টাইম অবশ্যই লাগবে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমি আজকে টপিকসে চলে যাই। আজকে হলো তোমাদের ওইএল। এই ল্যাবে আমরা কোনো ইনস্ট্রাকশন দিব না, শুধু আমি এখানে বলি কি কি করতে হবে। এটা হলো ইমপ্লিমেন্ট আ সার্কিট, একটা সার্কিট ইমপ্লিমেন্ট করবে দ্যাট উইল স্যাটিসফাই দ্য গিভেন প্রবলেম স্টেটমেন্ট। তো প্রবলেম স্টেটমেন্টটা দেখি কি প্রবলেম স্টেটমেন্ট দেয়া আছে। ডিজাইন আ সিস্টেম দ্যাট ক্যান বি ইউজড টু ড্রাইভ এ ডিসি মোটর। ডিসি মোটরকে ড্রাইভ করতে হলে ইনপুট তো ডিসি দিতে হবে, ঠিক কিনা? ডিসি মোটরকে ড্রাইভ করতে হলে ইনপুট কত দিতে হবে? ডিসি দিতে হবে, রাইট? অফ 24 ভোল্ট। সো 24 ভোল্টের একটা ডিসি সাপ্লাই তোমার লাগবে। A cement factory from 220 volt single phase AC supply.
সো তুমি সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, একটা সিমেন্ট ফ্যাক্টরির এসি সাপ্লাই হলো 220 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই। সিঙ্গেল ফেজ কিন্তু কথাটা মনে রাখবে, মানে হলো তোমাকে 3 ফেজ করতে হবে না, কারণে অনেক কষ্ট করে, ইভেন 3 ফেজ দিলে হবেও না। তো সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই দেওয়া আছে যেটা 220 ভোল্ট। তোমার আলটিমেটলি এটাকে কনভার্ট করতে হবে, তুমি তো বুঝতেছো যে যেহেতু এটা এসি দেওয়া আছে, এসি থেকে ডিসি করতে হবে, এবং ডিসি কত করতে হবে 24। সো এসি থেকে ডিসি করতে পারে এই ডিভাইসের নাম কি? এসি থেকে ডিসি করতে পারে এই ডিভাইসের নাম কি? ইনভার্টার স্যার। স্যার ইনভার্টার স্যার। ভেরি গুড। এই যদি ব্রেন না থাকে তাহলে কোনো কাজ হবে? এইরকম ব্রেন থাকতে হবে, তাহলে তোমার চাকরি মনে করো তোমার বাসায় এসে দিয়ে যাবে। এসি কে ডিসি করে ইনভার্টার, বুদ্ধি কত। স্যার রেকটিফায়ার স্যার। আবার বলে আরেকজন বলে চপার। চপার। রেকটিফায়ার। তোমারে কে কোন স্যার তোমারে থিওরি পড়াইছে বলো তো? আর আমি কি পড়াইছি? এটা হলো এক এসি কে ডিসি করে নাকি চপার? রেকটিফায়ার মানে দুধের বাচ্চার কোশ্চেন যদি না পারো তাহলে কেমনে হবে? সেই ডিভাইস থেকে পড়ে আসছে এসি কে ডিসি করে রেকটিফায়ার। AC to AC converter, that is transformer. DC to DC converter, buck boost chopper. Buck হইতে পারে, বুস্ট হইতে পারে, দুইটাই চপার। DC to AC converter, AC to DC rectifier. তোমরা এত ছোট না যে এগুলো ভুল করবা। তো এটা করতে হবে। সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হলো এখানে আমি জানি এখানে এসি থেকে ডিসি করাটা তোমাদের বেশি কষ্ট হবে না, কারণ এই কাজ তোমরা আগে করেছো, বহুবার করেছো, আমার ল্যাবেই করেছো, আমি আর বলবো না কোথায় করেছো, ঠিক আছে? কিন্তু প্রবলেম হলো তোমরা এই 220 ভোল্টটাকে 24 ভোল্ট করে নিয়ে তারপরে করো না। তো কি করতে হবে? 220 ভোল্টটাকে 24 ভোল্ট কিভাবে করবা? 24 ভোল্ট ডিসি কথা বলতে হবে। প্ল্যান কি? প্ল্যান বলো। স্যার বাক কনভার্টার। যদি স্যার আমার হ্যাঁ বলো। স্যার এসিটাকে স্যার ডিসি কনভার্ট করার পরে স্যার যদি স্যার আমার 24 ভোল্টের নিচে হয় স্যার, তাহলে স্যার বুস্ট করতে হবে, আর যদি উপরে হয় তাহলে স্যার বাক করতে হবে স্যার। ভেরি গুড। যে ডিসিটা মনে করো তুমি একটা ট্রান্সফরমার নিতে পারো, সব থেকে ভালো হলো একটা ট্রান্সফরমার নিতে পারো, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো তুমি এখান থেকে এসি থেকে ডিসি মানে এসি থেকে এসি কনভার্সন মানে হলো স্টেপ ডাউন 220 থেকে 24 ভোল্ট এসি, এটা কনভার্ট করে নিতে পারো। এরপরে এটাকে তুমি আবার এই যে এসি কে আবার তো ডিসি করতে হবে, তখন রেকটিফায়ার লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো রেকটিফায়ার দিয়ে রেকটিফাই করার পরে আউটপুট ভোল্টেজ কি 24 থাকবে? কথা বলে না। আউটপুট ভোল্টেজ 24 থাকবে? এসিআর এ লস হবে না? সুইচিং থাকবে তো, রেকটিফায়ারের মধ্যে সুইচিং থাকবে না? তো সুইচিং লস আছে না? তো সেক্ষেত্রে কি কমবে? তো এই জন্য কি করতে হবে, দুইটা ওয়ে আমি বলে দেই। এই একটু আগে যে একজন যেটা বলেছেন সেটা অবশ্যই এটা ভালো ওয়ে। তো এই ক্লাসে যে কেউ যে কোনো সার্কিট যে কোনো ওয়েতে করতে পারবে, দ্যাটস ওয়াই এটার নাম ওইএল। আমার যদিও এতগুলো কথার বলা উচিত না এই ল্যাবে, কারণ যেহেতু এটা ওপেন এন্ডেড। তো বিষয়টা হলো এটা করা যেতে পারে। ফর এক্সাম্পল আপনি একটা ট্রান্সফরমার নিলেন, তবে সেটাকে যদি 30 ভোল্টে কনভার্ট করে নেন, তাহলে কি হবে? আউটপুটে এসি হবে 30টাকে আপনি আবার যদি একটা রেকটিফায়ারের ভিতর দিয়ে পাস করেন, হয়তো সে আউটপুট আপনাকে 24 ভোল্ট দিতে পারবে। এটা আপনাকে চেক করতে হবে যে আউটপুটে কত আসতেছে। আবার এখানে আবার একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা হলো যেহেতু তুমি রেকটিফায়ার ইউজ করতেছো, তোমার সিগন্যালের ভিতরে রিপল ইফেক্ট থাকবে না? পালসেটিং ডিসি হবে, ঠিক কিনা? পিওর ডিসি তো হবে না, হবে?
তোমরা কি আমাকে শুনতেছো? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখানে তো পিওর ডিসি হবে না। সো পিওর ডিসি যদি না হয় তাহলে কি করতে হবে? পিওর ডিসি না হলে কি করতে হবে? স্যার চপার ইউজ করতে পিওর ডিসি ইউজ মানে না হলে চপার ইউজ করতে হবে। রিপেল ক্যান্সেল করার জন্য স্যার ক্যাপাসিটর ইন্ডাক্টর ইউজ করতে পারি। আচ্ছা ম্যাম, আপনি কিছুক্ষণ কথা বলেন। মানে ক্লাসে কথা না বললে আমার মেজাজ খারাপ হয়ে যাবে, কারণ এই যে উল্টাপাল্টা জেহারে কথা বলতেছে সবাই, মেজাজ খারাপ হয়ে যাইতেছে। রিপল ইফেক্ট মিনিমাইজ করতে হলে নাকি চপার লাগবে? তোমরা যা বলো, আমি কেন মেজাজ খারাপ করি জানো? এইগুলো যদি ইন্টারভিউ বোর্ডে বলো, তোমার সার্টিফিকেট ছিঁড়ে ফালাই দিবে বাইরে। যে কোন ইউনিভার্সিটি থেকে আসছে, কার কাছে পড়াশোনা করছে, এগুলো জিজ্ঞেস করবে। কি বলতেছে উল্টো পাল্টা এই লাস্টের দিকে এসে? রিপল ইফেক্ট মিনিমাইজ করার জন্য তোমার লাগবে হলো ক্যাপাসিটর। সো ক্যাপাসিটর প্যারালালি লোডের প্যারালালি তুমি যদি রেজিস্টিভ অবশ্যই তুমি রেজিস্টিভ লোড নিবা, ইন্ডাকটিভ লোড নেওয়ার দরকার নেই। সো সেটার একটা ক্যাপাসিটর কানেক্ট করতে হবে। ক্যাপাসিটরের ভ্যালু কত হবে সেটা আমরা জানি না, এটা আউটপুটের উপর ডিপেন্ড করে দেখবা যে আউটপুট কত আসে। ক্যাপাসিটর কানেক্ট করলে আউটপুট বেশি হয়ে যায় কিনা, আবার আউটপুট যদি আসে সেক্ষেত্রে আউটপুটটা কখন পিওর ডিসি হয়, এই জিনিস খেয়াল করতে হবে। তাহলে আমি আবার একটু রিকল করি, পিছনের দিকে যাই, যে কি কি করলাম। প্রথমে আমরা একটা ট্রান্সফরমার নিলাম, তাকে স্টেপ ডাউন করলাম, স্টেপ ডাউন করে দেখলাম কত ভোল্টেজ হয়েছে, সেটাকে আবার একটা ইসের ভিতরে রেকটিফায়ারের ভিতর দিয়ে পাস করলাম। তার প্যারালালি লোডের প্যারালালি একটা ক্যাপাসিটর ইউজ করলাম। ক্যাপাসিটর ইউজ করে আউটপুটটা দেখি, আউটপুট যদি 24 ভোল্ট হয়ে যায় তাহলেই ডান। এইখানে এক্সপেরিমেন্টে কিন্তু এরপর আপনাকে আবার মোটরের সাথে কানেক্ট করার দরকার নেই, এ পর্যন্তই শেষ। কারণ আপনাকে এমন একটা ডিভাইস, এমন একটা সার্কিট ডিজাইন করতে বলেছে যে কিনা এই 200 ভোল্ট 220 ভোল্ট এসি থেকে 24 ভোল্ট ডিসি করতে পারে, এমন একটা সার্কিট জানতে চেয়েছে। আপনাকে এরপরে মোটরের সাথে কানেক্ট করতে বলেনি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার একজন স্টুডেন্ট যেটা ধারণা দিয়েছে সেটাও ভালো, যে আমরা কি করব, অ্যাজ ফর এক্সাম্পল আমরা এসি থেকে ডিসি করব। মনে করো মানে 220 ভোল্ট থেকে 24 ভোল্ট করব। করার পরে আমরা আর কত ভোল্ট হলে, কত ভোল্ট দিলে আউটপুটে রেকটিফায়ারে কত আসে এটা আমাদেরকে একটু জানতে হবে। মনে করো তুমি যদি দেখো রেকটিফায়ারে 34 ভোল্ট দিলে আউটপুটে 24 ভোল্ট আসে, তাহলে তুমি আউটপুটে কত পেয়েছো? 24 ভোল্ট পেয়েছো এসি। ওই 24 ভোল্টটাকে বুস্ট কনভার্টার দিয়ে 34 ভোল্ট করে নিতে হবে ডিসি, ঠিক আছে? সরি, বুস্ট কনভার্টার তোমার এখানে যদি রেকটিফায়ার ইউজ করো তাহলে তো তোমার বুস্ট কনভার্টার লাগবে না। তোমার এইটাকে তুমি রেকটিফায়ার দিয়ে পাস করতে পারো। পাস করে তুমি মনে করো দেখলা, কথার কথা, তুমি দেখলা যে তোমার আউটপুট যেটা আসছে রেকটিফায়ারের আউটপুট মনে করো আসলো, তুমি 24 নিয়েছো, তো আউটপুট কথার কথা তোমার আসলো, যদি তুমি দেখো তাহলে আউটপুট অবশ্যই কম আসবে, অ্যারাউন্ড মনে করো 14-15 ভোল্ট আসতে পারে। তারপরে তুমি একটা বুস্ট কনভার্টার ইউজ করে এটাকে 24 করে নিতে পারো। তো সেক্ষেত্রে কত ডিউটি সাইকেল ইউজ করতে হবে, কত ভোল্টেজ ইউজ করতে হবে, এটা তোমাকে মানে পালস ভোল্টেজ কত ইউজ করতে হবে এটা দেখে নিতে হবে। তো এইভাবে করে আলটিমেটলি তোমার যে রেকটিফায়ারের আউটপুট বা ফাইনাল যে আউটপুট সেটা যাতে 24 ভোল্ট ডিসি হয়, কারণ ওইটা আমরা একটা মোটরের সাথে কানেক্ট করব। তোমাদের কানেক্ট করার দরকার নাই, জাস্ট আমরা চিন্তা করলাম যে কানেক্ট করব, এমন একটা আউটপুট ডিজাইন করব। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? না স্যার, বুঝতে পারো না? আচ্ছা, আমি আবার বলছি, তোমাকে এই লাইনটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে কি বলেছে। দেখো, এখানে বলেছে তোমার একটা ফ্যাক্টরি আছে যেখানে তোমার সাপ্লাই ভোল্টেজ হলো 220 ভোল্ট, সিঙ্গেল ফেজ এসি। এখন এই স্ক্রিনকে শেয়ার করতেন? স্ক্রিন শেয়ার হয়েছে, দেখো স্ক্রিন তো শেয়ার করাই আছে।
জি স্যার। তো এখানে দেখো 220 ভোল্ট এসিএস একটা সাপ্লাই, এটা দিয়ে তুমি একটা 24 ভোল্ট মোটরকে ড্রাইভ করবা, মানে সিগন্যাল প্রোভাইড করবা, মোটরকে অন করবা, রান করবা। এখন তাহলে তোমার তো 220 ভোল্ট এসি আছে, তোমার তো এই 220 ভোল্ট এসি থেকে কিভাবে তুমি 24 ভোল্ট ডিসি তে নিবা, এইরকম একটা ডিভাইস তোমাদেরকে ডিজাইন করতে বলেছে। তো তুমি 220 ভোল্ট যদি ইনপুটে দাও, কেন আমি তোমাদেরকে ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে নিতে বলছি, কারণ সাধারণত আমাদের যে সেমিকন্ডাক্টিং সুইচ ইউজ করা হয় এরা কিন্তু খুব বেশি ভোল্টেজ কে এই করতে পারবে না। এইগুলো যদি তুমি এসিআর এর ভিতর দিয়ে পাস করো তাহলে এসিআর বার্ন হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি একে স্টেপ ডাউন করে নিতে বলছি। 220 ভোল্ট কে স্টেপ ডাউন করে নাও। তো অ্যাজ ফর এক্সাম্পল 220 ভোল্টে একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে নিলা, অ্যাজ ফর এক্সাম্পল তুমি সেটা নিলা 24 ভোল্ট। এখন 24 ভোল্ট যদি তুমি একটা 24 ভোল্টটাকে যদি তুমি একটা রেকটিফায়ারের ভিতর দিয়ে পাস করো, 24 ভোল্ট এসি কে, কারণ ট্রান্সফরমার তো এসি টু এসি কনভার্টার, সো এটা যদি একটা ইসের ভিতর দিয়ে রেকটিফায়ার ভিতর দিয়ে পাস করো, তুমি 24 ভোল্ট পাবা না। তুমি কত পাবা? অ্যাজ ফর এক্সাম্পল 14 ভোল্ট পাবা। মনে করো 10 ভোল্ট সুইচিং লস হয়েছে, এই 10 ভোল্ট পেয়েছো, মানে 14 ভোল্ট পেয়েছো, কিন্তু তোমার তো লাগবে 24, তাহলে তুমি একটা বুস্ট কনভার্টার ইউজ করো, এটা হতে পারে। অথবা তুমি আগেই দেখে নাও যে তোমার অ্যাকচুয়ালি রেকটিফায়ার কত ভোল্টেজ ডাউন করে। যদি মনে করো দেখো সে 10 ভোল্ট পরিমাণ লস হয় তার মধ্যে, তাহলে তুমি স্টেপ ডাউন মানে 220 থেকে 24 স্টেপ ডাউন না করে 220 থেকে 34 স্টেপ ডাউন করো, বা মানে এরকম অ্যাভেলেবল যেগুলো আছে এরকম স্টেপ ডাউন করে নাও, যাতে তুমি এটার সাথে কানেকশন দেওয়ার পরে এরপর আর বুস্ট কনভার্টার বা বাক কনভার্টার ইউজ করতে না হয়। ঠিক আছে, এইটা হলো তোমাদের মেইন টাস্ক। এরপরে এই ওইএল এ তোমাদেরকে ফাইনালি কি কি জিনিস সাবমিট করতে হবে দেখো। ইচ এন্ড এভরি স্টুডেন্টের জন্য ফাইল নেম এবং ইমেল সাবজেক্ট নেম কি হবে, IND lab _ G section G OEL your name ID সেম প্লেসে মেল করতে হবে। জিপ ফাইল থাকবে, জিপ ফাইলের ভিতরে একটা PDF রিপোর্ট থাকবে, এইটার উপরে একটা রিপোর্ট লিখবা 1 পেজের, কিভাবে তুমি এই এক্সপেরিমেন্টটা করলা, কোন ইকুইপমেন্টটা কিভাবে কোথা থেকে প্রিপেয়ার করেছো। এরপরে সিমুলেশন ফাইল থাকবে, মানে তুমি সিমুলেশন ফাইলটা সাবমিট করবা। আর হলো আউটপুট ইমেজেস, এখানে কিন্তু আর কিছু সাবমিট করতে হবে না। একটা হলো PDF সাবমিট করবা, মানে রিপোর্টটাকে PDF করে দেন সাবমিট করবা। তারপরে হলো তোমার সিমুলেশন ফাইল আর আউটপুট ইমেজ। ক্লিয়ার? তবে সিমুলেশন ফাইলটা নিজে রান করে দেখবা রান হচ্ছে কিনা, কারণ সিমুলেশন ফাইল রান না করলে কিন্তু ঝামেলা আছে। এটাকে জিপ করে দেন পাঠাবা। টাইম হলো 2টা, অনেক হিউজ টাইম আছে কাজ করার জন্য। স্যার ওএল স্যার ফাইলটা আমাদেরকে দিবেন না স্যার? হ্যাঁ, ওইএল ফাইলটা আমি এখনই দিব। স্যার একটু স্যার একটা জিনিস স্যার, সরি স্যার ভুলে গেছেন স্যার, রেকটিফায়ারটা স্যার কোত্থেকে নেবো স্যার, এটা যদি স্যার শুধু একটা বার দেখাই। সরি স্যার। রেকটিফায়ার কোথা থেকে আনবা, কে বলতেছো দেখি তো, নাম কি? সুময়তা বাসু। এই ছেলেদের উপরে কিন্তু খেপছি, মেয়েদের উপরে যেন আমার খেপার না লাগে। কারণ কি, তোমার কাজই তো রেকটিফায়ার ডিজাইন করা, আমি কি বলে দিব কোথা থেকে নিয়ে আসবা? তোমার আজকের কাজই হলো রেকটিফায়ার ডিজাইন করা, সেটা কিভাবে করবা এটাই হলো আজকের টাস্ক। আজকে কোনো নরমাল ল্যাব না, আজকে একটা পরীক্ষা, পারফরম্যান্স। এবং তোমাদের ওইএল কত মার্কসের ছিল? 30 মার্কসের না? 10 মার্কস স্যার। 10, আচ্ছা 10 মার্কসের একটা এক্সাম। সো 10 মার্কসের পারফরম্যান্স হচ্ছে এখন। সো এটা তোমরা ডিজাইন করবা। এবং একটা কথা বলি, কারো ডিজাইনের সাথে কারো ডিজাইন যেত না মিলে, কারণ কি, তাহলে আমি সেটাকে কপি মনে করব। এই পুরো এই এক্সপেরিমেন্টটা যে যার মতো যে কোনো ভাবে ডিজাইন করতে পারবে, এটা একদম ওপেন ফর অল, নট নেসেসারি তাকে এই কাজ করতে হবে। সে যে কোনো, কেউ যদি সুইচিংটা করে এসসিআর দিয়ে চলবে, কেউ বিজিটি দিয়ে যদি করে চলবে, কেউ যদি আইজিবিটি দিয়ে করে কোনো অসুবিধা নেই, মসফেট দিয়ে করে কোনো অসুবিধা নেই। যে যেরকম ভাবে ডিজাইন করে, যে কোনো সার্কিট ইউজ করে,
আলটিমেটলি আমার স্যার আউটপুটে শুধু স্যার 24 ভোল্ট স্যার ডিসি লাগবে তাই না স্যার? বলেন, আবার একটু বলেন স্যার। আমি বললাম স্যার মানে কিভাবে করি সেটা ফ্যাক্ট না, শুধু আমার আউটপুটে 24 ভোল্ট ডিসি লাগবে। রাইট, এসি ইভেন আমরা ইয়েস, ইভেন আমরা চাই আপনাদের সবারটা ডিফারেন্ট হোক, কোনো অসুবিধা নেই, এবং আপনার সার্কিট ডিফারেন্ট হোক, আপনার ওয়ে ডিফারেন্ট হোক, আপনার চিন্তা ডিফারেন্ট হোক। এই জন্য এটার নাম হলো ওপেন এন্ডেড ল্যাব। আপনি 9টা ল্যাবে কি শিখছেন সেই সফটওয়্যারের কাজ দিয়ে আজকে আপনি সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবেন, যেখানে আমার কোনো ইনস্ট্রাকশন থাকবে না। এটা মেইন বেসিক কনসেপ্ট হলো ওইএল এর বেসিক কনসেপ্ট হলো এটা। কথাটা বোঝা গেছে যে আপনি আপনার মতো করে চুজ করবেন। আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনি গুগলে সার্চ দিবেন, আপনি আপনার বই খুলবেন, যেখানে একটা সার্কিট দেখবেন সেই সার্কিট আপনি ইমপ্লিমেন্ট করেন, কোনো অসুবিধা নেই, বাই ইউজিং মাল্টিসিম। এর বাইরে যাওয়া যাবে, কারণ হলো আপনি অন্য কোনো সফটওয়্যার দিয়ে পিসিং দিয়ে ডিজাইন করলে হবে না। ঠিক আছে, আপনি যা ল্যাবে শিখেছেন আপনি যদি পিসপেস দিয়ে করতে পারেন, এইসব জিনিস সবসময় মাল্টিসিম দিয়েই করতে হয়, পিসপেস দিয়ে করা যায় না। তো আপনি যদি পিসপেস দিয়েও করতে পারেন আমার কোনো সমস্যা নেই। পিসপেস অথবা মাল্টিসিম যে দুইটা সফটওয়্যার আমি শিখিয়েছি ওই দুটো সফটওয়্যার দিয়ে করতে হবে। আপনি মনে করেন ম্যাটল্যাব দিয়ে করলে হবে না, ঠিক আছে? যেটা ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে আমরা শিখছি এইটা দিয়ে করতে হবে। তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার টোটাল স্যার কয়টা ইমেজ লাগবে সার্কিট সহ? আপনার যদি আউটপুট হয় একটা ইমেজ লাগবে। মনে করেন ফাইনালি যদি আপনি দেখেন যে আপনি সাধারণত ইমেজ গুলা এভাবে দিতে হয়, মানে আমি প্রেফার করি এভাবে, আপনি ট্রান্সফরমারকে যে 220 ভোল্ট থেকে 24 করলেন এর একটা ইমেজ দিতে পারেন। আবার এই 24 কে আপনি আবার রেকটিফায়ার ইউজ করে যে আউটপুট আসলো 24 যদি আসে, বা মাঝখানে যদি আপনি কোনো কনভার্টার ইউজ করেন, অ্যাজ ফর এক্সাম্পল বাক বা বুস্ট, সেক্ষেত্রে তার একটা ইমেজ দিতে পারেন। এরকম মানে যাতে আমার জন্য সহজ হয় বুঝতে যে আপনি কোন স্টেপ কিভাবে করেছেন। আপনি যদি একটা ইমেজের মধ্যেও সব দেখাতে পারবেন, ভেরি গুড। আর এই আরেকটা কথা বলি, অনেকে আছেন অনলাইনের হেল্প নিবেন। মিড টার্মেও কিন্তু একটা গ্রুপের উপরে প্রচন্ড খেপা ছিলাম, কারণ হলো সে ল্যাব রিপোর্ট সাবমিট করেছে অনলাইন থেকে সিমুলেশন ফাইল নিয়ে। এই আমরা যে পজিশনে আছি এই পজিশনে আপনি কপি করলে ধরার মতো অভিজ্ঞতা আমাদের আছে, কোয়ালিটি আমাদের আছে, যে কি কোথা থেকে কপি করে ফাইল দেখলেই আমরা বুঝতে পারি। সো এই কাজটা করবেন না, ভুলেও না। টাইম আছে, চেষ্টা করেন। আমি কিন্তু প্রত্যেকদিন, ইভেন অনেক স্টুডেন্ট জানে, আমি যদি কেউ 10 মিনিট লেট করে আমি কিন্তু 10 মিনিট লিখে রাখি। এই যে একটু প্রপার্টিসের একজন স্টুডেন্ট কল দিয়েছে, তাকে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি, সে একদিন 40 মিনিট লেট করছে, 1 ডে 40 মিনিটস লেখা আছে, 1 ডে 40 মিনিটস লেট। ঠিক আছে, সো সবকিছু কিন্তু আমি খেয়াল করি। তো তোমাদের এটাই বলবো আমি, যে যদি তোমরা অনলাইন থেকে কপি টপি করার চিন্তা ভাবনা করো তাহলে ফাইনাল টার্মে তোমাদের রেজাল্ট খারাপ হবে। আমি কখনোই চাই না আমার স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক। আমি বকাবকি যাই করি কিন্তু রেজাল্ট খারাপ হোক এটা চাই না। আর আজকে তোমাদেরকে বকার প্রধান উদ্দেশ্য হলো, আজকে যে কাজ করছো তোমরা প্রথম 10 মিনিট, এই কাজ যদি তোমরা ইন্টারভিউ বোর্ডে করো তাহলে তোমার ইন্টারভিউ বোর্ডে চাকরি নেওয়ার দরকার, মানে জবের ইন্টারভিউর জন্য ফর্ম মানে অ্যাপ্লাই করার দরকার নেই। আবার আমি তোমাদেরকে রিকল করে দিচ্ছি, তোমরা বলছো যে এসিটি থেকে ডিসি করতে পারে ইনভার্টার, আরেকজন বলছে সপার। এবার নিজের ব্রেনকে চিন্তা করে দেখবা যে এটা ভুল নাকি এটা সেভিয়ার। এটা যদি ভার্সিটিতে ওঠার পরে কেউ বলে যে আমি পারি না, তাহলে ঠিক আছে। এই কাজ শিখে আসছি মানে ইলেকট্রনিক ডিভাইসের, ইন্ডাস্ট্রিয়াল এসব ভুল হবে কেন? তুমি ডিভাইসে ব্রিজ রেকটিফায়ার পড়ো নাই, সেন্টার ট্যাপ রেকটিফায়ার পড়ো নাই, ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ো নাই? রেকটিফায়ার কি করে? এসি কে ডিসি করে এটা দেখো নাই? এটা না বোঝার কোনো কারণ নেই। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ যখন বড় হচ্ছে তার মতো অ্যাটিটিউড শো করতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও সেরকম, তুমি যখন সিনিয়র হচ্ছ তোমার অ্যাটিটিউড থাকবে সিনিয়রের মতো। যা আমি যখন প্রপার্টিজ কোর্সটা নেই, দেখবা যে মডার্ন ফিজিক্স পর্যন্ত আমি ধরেই নেই এরা এই পর্যন্ত জানে, তারপর লেকচারটা স্টার্ট করি। এখন আমি যদি তোমাকে ফিজিক্স বুঝানো, এই প্রথম ফিজিক্স বুঝানো স্টার্ট করি, তাহলে তোমার ভার্সিটি পড়াবো কখন?
স্যার একটা কথা ছিল স্যার, হ্যাঁ স্যার বলেন। ওই এর যে স্যার ফাইলটা দেখেন, সেই ফাইলটা কি আপলোড করছেন? ফাইলটা এখনো মনে হয় দাঁড়াও দেখিনি, দিচ্ছি এখন। আচ্ছা এই ওইএল ফাইল আবার কেউ ই করো না, নাম কি, অনেকে তো এই ফাইল দেওয়ার সাথে সাথে আবার নিজের নাম লিখে রিরাইট করে, আগে ডাউনলোড করে নিও, অন্য কেউ বিপদে ফেলো তোমরা। এই পরে তুমি যদি তোমার নাম আইডি লেখা স্টার্ট করে দাও, পরে যদি একটু চেঞ্জ করো তাহলে অন্য স্টুডেন্টস কিভাবে সাবমিট করে এই জিনিসটা মাথায় রাখবা। ওইএলটা আমি সাবমিট করে দিয়েছি, চেক করো, ঠিক আছে? আর তোমাদের কাজ স্টার্ট করো। আর কোথাও থেকে প্রজেক্টের জন্য কোথাও মানে কোনো কিছু বোঝার আছে কিনা সবাই বলো। আমি এখান থেকে লিস্ট করার পরে তোমাদের আবার দেখা হবে আমার সাথে ভাইবার, এর আগে দেখা হবে না, ঠিক আছে? ভাই হলো আমাদের লাস্ট ক্লাস, এরপরে দেখা হবে না, তোমরা শুধু আমাকে প্রজেক্ট ফাইল সাবমিট করবে। তো লাস্ট দিন অনেক বকাবকি করে গেলাম। স্যার আউটপুটের কয়টা ইমেল আসবে এটা একটু আগে বলুন। এটা আমি তো জানি না ম্যাম, আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনি জানেন। আপনি যদি 3টে স্টেপ রাখেন 3টে ডায়াগ্রাম হবে, আপনি যদি 2টে স্টেপ রাখেন 2টা আউটপুট হবে। স্যার একটা কথা ছিল স্যার, জি স্যার বলেন। রিপোর্টে কি স্যার এক্সট্রা মানে স্যার এই সিমুলেশন বেস ওয়ার্ক ছাড়া কি আর কোনো কিছু অ্যাড করতে হবে স্যার ডিসকাশনটা কমপ্লিট? নো, মানে রিপোর্টে আমি তো আমাদেরকে এই যে মোকাব্বেরা বিল্লার একটা রিপোর্ট আমি তোমাদেরকে সব সময় দেখাই এবং দেখিয়েছি যে তুমি রিপোর্টটা তুমি 5 লাইনে লিখবা, 10 লাইনে লিখবা, কিন্তু সেইখানে রিপোর্টের ভিতরে তুমি লিখবা কোন ইকুইপমেন্ট ইউজ করেছো, কিভাবে ইউজ করেছো, এইগুলো লিখবা, কিন্তু তুমি থিওরি লিখবা না। তুমি এই পুরো মানে তোমার এই প্রজেক্ট না সরি তোমার এই ওইএল এ সার্কিটে কি কি ইকুইপমেন্ট ইউজ করেছো সেইগুলো কোথা থেকে মানে বের করেছো এবং তার পিন কনফিগারেশন কেমন বা সেই ডিভাইসের নাম কি সেটা তুমি বলবো। অ্যাজ ফর এক্সাম্পল তুমি মসফেট ইউজ করেছো IFR 740, তাহলে ওটা লিখো যে তুমি এই মসফেট ইউজ করেছো, এনহান্সমেন্ট টাইপ মসফেট, এনহান্সমেন্ট টাইপ মসফেট IF কি জানি IRF 740, এটা লিখো, ঠিক আছে? স্যার কথা হচ্ছে স্যার, আমি এটা বলেন স্যার, বলছি স্যার আপনি অ্যাবস্ট্রাক্ট ইকুইপমেন্ট টাস্ক দিয়েছেন, আমি বলতেছিলাম যে স্যার এখানে কি মানে অ্যাবস্ট্রাক্টকে এক্সচেঞ্জ করে আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট না কিছু এই রিপোর্টটা কিভাবে লিখতে হয় বাবা আমি তোমাদেরকে বারবার বলি, কেন তোমরা বুঝো না? এই রিপোর্টটা 1 পেজের রিপোর্ট, শুধু ইন জেনারেল রিপোর্ট, কোনো ইন্ট্রোডাকশন লাগবে না, মেথডোলজি লাগবে না, কিছু লাগবে না, শুধু উপর নেম আইডি দিয়ে তুমি রিপোর্ট লিখবা। ওকে স্যার, আমার কথা হচ্ছে মানে ল্যাবে কিভাবে করছে সেটুকু লিখবো, জাস্ট এতটুকুই। আর স্যার রিপোর্টে কি আমাদের মানে কোনো স্ক্রিনশটগুলো অ্যাড করতে হবে না? জাস্ট আমি স্ক্রিনশট ফোল্ডারগুলো আলাদা করে দিলে হয়ে যাবে। আচ্ছা আমি একটু ওয়েট করো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ জি স্যার দেখতে পাচ্ছি। এরকম একটা তুমি ই ফাইল তৈরি করো, জিপ ফাইলের ভিতরে ক্লিক করি দেখি কি আছে। এটা একটা ওইএল এর মতোই, যেহেতু পারফরম্যান্স। দেখো জিপ ফাইলের ভিতরে আরো দুইটা ফোল্ডার আছে আর একটা রিপোর্ট ফাইল আছে। তো খেয়াল করে দেখো, এখানে আছে রিপোর্ট, এখানে সিমুলেশন ফাইল, আর এখানে হলো ইমেজেস। তো রিপোর্টে কি আছে, রিপোর্টে একটু ক্লিক করে দেখি রিপোর্ট কিভাবে লিখবো এখানে দেখানো আছে। আমি বারবার দেখাই, প্রত্যেকটা ক্লাসে একই জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, ও এখানে কি করছে, ও নেম আইডি লিখছে, টাইটেল লিখছে আর নিচে রিপোর্ট লিখছে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এই যে এই রিপোর্ট, আর কিছু করতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর হলো এই সিমুলেশন একটা ফোল্ডারে দেখো সিমুলেশন ফাইল রেখেছে, যদি মাল্টিপল সিমুলেশন ফাইল থাকে মাল্টিপল, এখানে মাল্টিপল ওর ইমেজ আছে যে কারণে মাল্টিপল ইমেজ রেখেছে, এই যে ইমেজ। দেন শেষ, আর কিছু না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, আপনারা কাজ স্টার্ট করতে পারেন। আর আগে আমি যে কথাটা বলেছিলাম মনে রাখতে হবে যে লিখতে পারবো। হ্যাঁ লিভ নিতে পারবেন, আমি নিজেই লিভ নিব।
তবে একটু শেষ কিছু কথা বলে যাই, সেটা হলো তোমরা কেউ কারোটা কপি করবা না, ল্যাব রিপোর্ট ডেডলাইন মতো সাবমিট করবা। এইগুলো না করলেই তোমাদের মার্কস কমবে, আমি বলে রাখলাম। যদি ভালো চাও, যদি তুমি ভালো মার্কস পেতে চাও, তাহলে সবকিছু টাইমলি সাবমিট করো। কোনো এক্সকিউজ দেখালে আমি কিন্তু খুশি হব না, মানবো না। হয়তো আমি আপনার সামনে বসে বলবো আচ্ছা ঠিক আছে দাও, আমি ঠিকই মার্কস কাটবো, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই কোনো এক্সকিউজ না দিয়ে টাইমলি সবকিছু সাবমিট করো। আর সামনে আমাদের ভাইভা আছে। তোমাদের অনেক কোশ্চেন হয় যে স্যার ভাইভে আপনি কি কোশ্চেন করবেন? ভাইভে আমি মিডে যেভাবে কোশ্চেন করেছি, ফাইনাল টার্মে আমি ভাইভে একই কোশ্চেন করব। তবে এখানে কি হবে, ল্যাব 6 থেকে 9 পর্যন্ত, 6, 7, 8, 9 এই চারটা এক্সপেরিমেন্টের উপরে আমি আপনাকে কোশ্চেন করব। কিসের উপরে বেস করে কোশ্চেন করব? ল্যাবে আপনি যা শিখছেন, মাল্টিসিম আপনি যেভাবে ইউজ করেছেন এক্স্যাক্টলি, এবং কিছু থিওরি। মনে করো থিওরি অ্যাজ ফর এক্সাম্পল বাক কনভার্টারের কাজ কি, বুস্ট কনভার্টারের কাজ কি, বাক কনভার্টারে সুইচিং কিভাবে থাকে, সিরিজে নাকি প্যারালালি, বুস্ট কনভার্টারের সুইচিং কেমন থাকে, যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে কিভাবে আমরা ডিজাইন করব, রিপল ইফেক্ট কিভাবে মিনিমাইজ করব, এইসব মানে একদম পুশফুল ইনভার্টার কি, সিঙ্গেল পুশফুল ইনভার্টারের ডিসঅ্যাডভান্টেজ কি, এরকম। বা কিভাবে আমরা মনে করো সিনক্রোনাইজেশন করতে পারি পুশফুল ইনভার্টারে। তো ওখানে একটা নট গেট ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, মানে এরকম, মানে একদম আমরা ক্লাসে যা ডিসকাস করেছি এক্স্যাক্টলি সেটা, আমি এর বাইরে জিজ্ঞেস করবো না। তো এভাবে করে আপনি প্রিপারেশন নেবেন। আমাদের নেক্সট ক্লাসে আপনাদের মেবি 12 তারিখ, রাইট? 12 তারিখে আপনাদের ভাইবা হবে। ভাইবাটার আমি লিস্ট দিয়ে দিব, লিস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কি 11টার দিকে ভাইবা হবে নাকি 12টার দিকে ভাইবা হবে নাকি 1টার দিকে ভাইবা হবে। লিস্টটা দিয়ে দিব, লিস্টটা দেওয়ার পরে ওভাবে করে আমরা ভাইবা নিব, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলি, এভাবে হয়তো আর কখনো মানে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে আর কখনো জড়ো হওয়া হবে না, কারণ এরপরে আমি আপনাকে ভাইবে কল করবো আর প্রেজেন্টেশন ফাইল নিব, এটাই লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আমি আপনাদেরকে, আমার কাছে অনেকে অনেক কোর্স করেছেন, যেমন এই ইমতিয়াজি অনেক কোর্স করেছেন, বা আরো অনেকে আছেন যারা অনেক কোর্স করেছেন। তো আমি একটু রুড, আমি একটু বকাঝকা করি স্টুডেন্টদেরকে, তবে এটা সত্য কথা যে আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু প্রচন্ড ভালোবাসি। এটা এতে কোনো খাত নাই, এটা আপনারাও জানেন আর আমিও বুঝি। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন আমার স্টুডেন্ট সিলি মিস্টেক করে। এখন বলতে পারেন স্যার আপনি কষ্ট পান কেন? অন্যান্য অনেকে তো দেখা যায় যে আমি না পারলে না পারলাম, মার্ক আমরা কাটবেন, তাহলে অসুবিধা কি? বাট বকা দেওয়ার দরকার নেই, মার্ক কাটে দিলেন। কিন্তু ঘটনা হলো আমার যে স্টুডেন্ট যাদেরকে আমরা এত কষ্ট করে 10টা ল্যাব করালাম, শিখালাম, সে যদি দিন শেষে ফাইট করতে না পারে, মার্কেটে যদি তার কোনো ভ্যালু না থাকে। এই যে কিছুদিন আগে একটা নাটক দেখছিলাম, কোনো একটা জায়গায় সে পড়াশোনা করছে আরফান নিশোর, যে তারপর সে তার সার্টিফিকেটের ভ্যালু পাচ্ছে না, এরপরে ওই জায়গায় গেছে যে আমার টাকা ফেরত দেন। এটা কি আপনারা দেখেছেন? কি জানি আমার নাম মনে নেই যে অ্যাকচুয়ালি নাটকটার নাম কি। সে তারপরে ওই যে ওই স্কুল বা কলেজ বলেছে যে তোমার আবার ইন্টারভিউ নিব, তুমি যদি পাস করো তাহলে তোমার সার্টিফিকেট থাকবে, আর পাস না করলে আমরা টাকা দিব। তো জোর করে তারে পাস করাইছে যাতে টাকা দেয়া না লাগে। এই কথাটা বলছি এই কারণে, তুমি যদি এই সার্টিফিকেট নিয়ে 4 বছর পরে ফিল্ডে নামো, তারপর যদি তোমার এই সার্টিফিকেটের ভ্যালু না থাকে, তখন তুমি কি বলবা যে কোন ইউনিভার্সিটি থেকে পড়লাম, কাদের কাছে পড়লাম, যে কারণে আমাদের জব হয় না। আসলে দোষ তো তোমার ইউনিভার্সিটির না, দোষ তো তোমার ফ্যাকাল্টির না, দোষ তো তোমার। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তুমি যত যাই বলো, আমরা যে পড়াই তোমাদের কিন্তু চাকরির উদ্দেশ্যে পড়াই। হয়তো হ্যাঁ জ্ঞান আহরণ করার জন্য পড়াই, নলেজেবল তৈরি করার জন্য পড়াই, মনুষ্যত্ব তৈরি করার জন্য পড়াই, এগুলো যাই বলেন না কেন, দিন শেষে কিন্তু টাকা ম্যাটার্স, রাইট? মানি ম্যাটার্স। তোমার একটা স্যালারি লাগবে, একটা জব লাগবে। এই জবটা তুমি কিভাবে পাবা? তোমার ব্রেইনটাকে তৈরি করতে হবে। এই সময় যদি তুমি তৈরি না করো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বকি, অনেক বকাঝকা করি প্রত্যেকটা ক্লাসে। আমার প্রপার্টিসেও আমি যে হারে বকি, এত বকে না কেউ। কিন্তু তোমাদের বাবা বোঝার চেষ্টা করো যে তোমরা যদি এখনো কিভাবে পড়াশোনা না করো, এখনো এই স্যাম্পল কোশ্চেন গুলো অ্যান্সার না জানো, তাহলে দেখো আমরা যখন ইন্টারভিউ দিয়েছি আমাদের ইউনিভার্সিটিতে,
আমরা যখন ইন্টারভিউ দিয়েছি, একটা ইন্টারভিউ বোর্ডে আমাদের সময় 5 থেকে 7 জন টিচার ছিল, সিনিয়ররা, টিন স্যাররা, মান্নান স্যাররা, রমন স্যাররা। তারা কোশ্চেন করেছে, একজন করেছে পাওয়ার থেকে, একজন করেছে কমিউনিকেশন থেকে, একজন করেছে ডিভাইস থেকে, একজন করেছে মাইক্রোপ্রসেসর থেকে, একজন করেছে কন্ট্রোল থেকে, একজন করেছে সেলুলার থেকে। মানে কথাটা হলো এরকম এক একজন এক এক ডাইমেনশনের কোশ্চেন করেছে। তো সবকিছু আমাদের মাথায় রেখে অ্যান্সার করতে হয়েছে না। তো তুমি যদি এক সাবজেক্টের লোড না নিতে পারো, একটা ল্যাবের জিনিস মনে না রাখতে পারো, এক সেমিস্টারে পড়া অন্য সেমিস্টারে ভুলে যাও, তাহলে তুমি ভাবতে পারো তোমার এন্ড অফ দ্য ডে কি হবে ইন্টারভিউ বোর্ডে। তো এই জিনিসটা আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিতে হবে, যাতে এই প্রবলেম গুলো ফেস না করো। ঠিক আছে, আস্তে আস্তে। ঠিক আছে, আমি অনেকেই কিন্তু আমাকে মানে ক্লাসের বাইরেও অনেকে নক করে যে স্যার আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। তো আমি বলি টেক্সট করেন, বলে যে না স্যার আমি একটু আপনাকে কাইন্ডলি একটু ফোনে কথা বলতে চাই, মানে টিমসে কথা বলতে চাই। তারপর আমি রিসিভ করি, তখন কিন্তু আমি দেখি স্টুডেন্টের এই আকুতিটা এরকম যে স্যার আমি এক সেমিস্টারে পড়া অন্য সেমিস্টার মনে থাকে না স্যার, আমার এই ধরনের প্রবলেম হয়। তারপর আমি কিছু আমার নিজের জানা কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করি, কারণ আলটিমেটলি তাকে এই 10 সেমিস্টারের পড়া 12 সেমিস্টারের পড়া মনে রেখে তো একটা ইন্টারভিউ দিতে হবে। সো এই জিনিসগুলো ওইভাবে পড়তে হবে, এমন ভাবেই জিনিসগুলো পড়তে হবে যাতে আপনি 4 বছর পরে এই জিনিসগুলো আর কখনো জীবনে কখনো না ভুলে যান। এভাবে করে পড়তে হবে। এই যদি 2 দিন পর পর ভুলে যান, তাহলে এই জিনিসগুলো দিয়ে তো কিছুই হবে না। সবই যদি এক সেমিস্টার পর পর সব ভুলে যাওয়া স্টার্ট করেন, তাহলে 4 বছর পরে আপনার তো মাথায় কিছু থাকবে না, তাহলে সার্টিফিকেটটা নিলাম কিসের জন্য? এই জিনিসগুলো একটু আস্তে আস্তে, এবং আপনাদের রিকমেন্ডেশন একটাই, যেটা হলো একটা পড়া যদি 10 মিনিটে হয়ে যায়, তারপরে পড়াটা শেষ করবেন না, বেশি টাইম নিয়ে একটা পড়া পড়বেন, তাহলে আপনার দীর্ঘ দিন পর্যন্ত মনে থাকবে। একটা পড়া দীর্ঘ সময় ধরে পড়তে হবে, টাইম নিয়ে পড়তে হবে, বোঝার পরেও আবার আরো বুঝতে হবে, তাহলে আপনি ওটা অনেকদিন মনে রাখতে পারবেন। এবং লিখে লিখে পড়লে এটাও একটা টেকনিক হতে পারে আপনার মনে রাখার জন্য। তো ভালো থাকবেন স্যার, এই সেমিস্টারে এখানেই আমাদের শেষ। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি স্যার লাস্ট ক্লাস জয়েন করতে পারিনি স্যার, আমি অসুস্থ ছিলাম স্যার, আর হচ্ছে আমার নেট প্রবলেম ছিল স্যার, মানে কোভিড পজিটিভ ছিলাম স্যার, এখনো আছে স্যার, এখনো নেগেটিভ হয়নি। ওকে, আপনার এখন মেইন মেসেজ কি আমাকে সেটা বলেন। মানে স্যার ওই যে লাস্ট ক্লাস জয়েন করতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাস জয়েন করতে পারেন না, অসুবিধা নেই, আপনি এই ওইএল সামনে যে অ্যাসেসমেন্ট আছে সেটা কমপ্লিট করেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। স্যার 23.99 আসলেও তো হবে, তাই না স্যার? হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।